তাহলে আমরা মৌর্য যুগের উপর কিছু মক টেস্ট ব্যবস্থা করা হয়েছে, মৌর্য যুগের উপর কিছু কোশ্চেন। তো প্রথম যে কোশ্চেনটা দেখা যাচ্ছে যে কোন প্রত্নতাত্ত্বিক অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? এর উত্তর হচ্ছে জেমস প্রিন্সেপ। নেক্সট কোশ্চেন, অশোকের রাজত্বকালে নিম্নের উল্লেখিত কোন স্তম্ভটি তৈরি হয়েছিল? অশোকের সময় বলছে যে কোনটা তৈরি হয়েছিল। কুতুব মিনার অনেক পরে তৈরি হয়েছিল, চিতরও পরে, শহীদ মিনারও পরে। তাহলে সেটা হচ্ছে সারনাথ। আর যদি এরকম এই কোশ্চেনই থাকে, যদি বলা হয় ক্রোনোলজি ওয়াইজ সাজাও, তাহলে কি হবে? তাহলে প্রথমে হবে সারনাথ, সেকেন্ডে হবে কুতুব মিনার, থার্ডে হবে চিতোর, আর ফোর্থে হবে শহীদ মিনার। নেক্সট কোশ্চেন, কোন শিলালিপি থেকে অশোকের ধর্মনীতির সাফল্য সম্পর্কে জানা যায়? এটা হচ্ছে কান্দাহার লিপি, উত্তর পশ্চিম ভারতে কান্দাহার যে লিপি, সেখান থেকে জানা যায় গ্রিস দেশে যে অশোক যে অ্যাম্বাসেডর পাঠাতো ধর্ম প্রচারের জন্য বিভিন্ন দেশ, ঠিক আছে, সেই সম্পর্কেই আমরা এখানে কিন্তু জানতে পারি। চলে আসি নেক্সট কোশ্চেন, যে বিষ্ণুগুপ্ত কার মন্ত্রী ছিলেন? বিষ্ণুগুপ্ত ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী। বিষ্ণুগুপ্ত অর্থাৎ চাণক্য, ঠিক আছে। চাণক্য অপর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, অপর নাম হচ্ছে কৌটিল্য। তো এই কৌটিল্যকেই চাণক্য বা কৌটিল্য, এটা তো খুব পরিচিত নাম, তো সেই কারণে এখানে বিষ্ণুগুপ্ত দেওয়া হয়েছে, ঠিক আছে। আর যদি বলা হয় রাধাগুপ্ত, এটা কার ছিল? তাহলে রাধাগুপ্ত হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের যে পুত্র বিন্দুসার, তার সময় ছিল রাধাগুপ্ত। নেক্সট কোশ্চেন, কত সালে কলিঙ্গ যুদ্ধ ঘটে? সেটা অ্যান্সার 261 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য সাম্রাজ্য মূলত ভারতীয় উপমহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? মৌর্য সাম্রাজ্য মূলত ভারতীয় উপমহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? এটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে। মগধ তো আছেই, কিন্তু মেন জায়গাটার কথা বলা হচ্ছে, এরিয়াটার কথা, তো সেই ক্ষেত্রে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অবস্থিত। নেক্সট বলা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের একটি বড় ও শক্তিশালী সামরিক বাহিনী ছিল, যেটা আমরা মেগাস্থেনিসের বর্ণনায় পাই, যে কতগুলো ছিল, কটা ইউনিট ছিল, কি ভাগ ছিল। তো সেক্ষেত্রে হাতি, রথ, অশ্বরোহী, পদাতিক এরকম সবই ছিল, ঠিক আছে। হস্তি বাহিনী, রথ বাহিনী, পদাতিক বাহিনী, এরকম ধরনের অশ্বারোহী বাহিনী এরকম সবই ছিল। তাহলে উপরের সবগুলি। নেক্সট কোশ্চেন, যে মৌর্য সাম্রাজ্যের পতন আঞ্চলিক শক্তির উত্থানকে চিহ্নিত করেছে এমন এর মধ্যে কোনটা? তো মৌর্য সাম্রাজ্যের পতনের পর যে আঞ্চলিক শক্তির উদ্ভব হচ্ছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে দক্ষিণে সাতবাহন রাজ্যের উৎপত্তি হয়েছিল পরবর্তী সমসাময়িক, মানে শুঙ্গ তো মগধে হলো, কিন্তু দক্ষিণের দিকে মেন ওই টাইমে হয়েছিল সাতবাহন, তো শুঙ্গ এখানে অপশানে নেই, তো সেই কারণে সাতবাহন। নেক্সট চলে আসি, মৌর্য সাম্রাজ্যের পতনের পর মগধ অঞ্চলটি শাসিত হয়েছিল কাদের দ্বারা? শুঙ্গ রাজবংশ দ্বারা, যেখানে শুঙ্গর কথাটা রয়েছে। নেক্সট চলে আসি, অশোকের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য কোন ধর্মীয় পরিষদ অনুষ্ঠিত হয়েছিল? বৌদ্ধদের জন্য কোন ধর্মীয়, মানে আমরা কি জানি বৌদ্ধ কাউন্সিল হয়েছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে। তো অশোকের সময় কোনটা হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি পাটলিপুত্রে ডাকা হয়েছিল, ঠিক আছে। এখানে কিন্তু থেরবাদ এবং মহাসঙ্গিকাবাদ যে ছিল, এই দুটা ভাগ হয়ে যায়। রাজগৃহ প্রথম, সেকেন্ড হচ্ছে বৈশালী, থার্ড হচ্ছে পাটলিপুত্র, আর ফোর্থ হচ্ছে কাশ্মীরের কুণ্ডন বন, সেটা কনিষ্কের সময়। এরকম চারটে বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল। নেক্সট চলে আসি, যে জুনাগড় লিপির রচয়িতার নাম কি? রুদ্রদামন। জুনাগড়টা কোথায়? গিরনার, গিরনারও বলা হয়, জুনাগড় লিপিকে গিরনার লিপিও বলা হয়। তো এই গিরনার লিপি বা জুনাগড় লিপিটা কোথায়? গুজরাটে বর্তমানে অবস্থিত, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার কোশ্চেন। নেক্সট প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী শহর কোনটা? মৌর্য সাম্রাজ্যের রাজধানী শহর, তাহলে সেটা হচ্ছে পাটলিপুত্র। নেক্সট কোশ্চেন চলে আসি, মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে কোন শতাব্দীতে? খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী এখানে রয়েছে অ্যান্সারটা, কিন্তু মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে, হ্যাঁ অবসান ঘটে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে। নেক্সট চলে আসি, মৌর্য সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সরকারি ভাষা ছিল হচ্ছে প্রাকৃত, সরকারি ভাষা প্রাকৃত। এবার চলে আসি, দেখো নেক্সট কোশ্চেন, যে মৌর্য সাম্রাজ্যের কোন শাসক তার দক্ষ প্রশাসন এবং সামরিক বিজয়ের জন্য পরিচিত ছিলেন? এটা কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্য। অশোক কিন্তু নয়, চন্দ্রগুপ্ত মৌর্য। কি? দক্ষ প্রশাসন আর সামরিক বিজয়। এই সম্পর্কে আমরা কোথা থেকে তথ্য পাই? মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে কিন্তু তার প্রশাসনের কথা আমরা জানতে পারি, যে পাটলিপুত্রের পৌর শাসন ব্যবস্থা, তারপরে নারী দেহরক্ষী, সম্রাটের নারী দেহরক্ষী, তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু পাই। নেক্সট চলে আসি, যে মৌর্য সাম্রাজ্য কোন শতাব্দীতে ক্ষমতায় অধিষ্ঠিত হয়?
মৌর্য সাম্রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হয় কোন শতাব্দী? এটা কিন্তু হবে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী। এটা আনসার। এটা একটু ভুল হয়ে আছে অ্যান্সারটা, তো এটা অ্যান্সারটা তোমরা দেখবে কি মৌর্য সাম্রাজ্যে কবে অধিষ্ঠিত হয়, মানে স্টার্টিংটা কবে হচ্ছে। ঠিক আছে, স্টার্টিংটা হচ্ছে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী। এই হলো গল্প। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন। অশোকের অনুশাসন অনুসারে রাজা হওয়ার কত বছর পর কলিঙ্গ যুদ্ধের বিরুদ্ধে, মানে কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? অশোক সিংহাসনে মানে রাজা হওয়ার পর 8 বছর পর, ঠিক আছে, 8 বছর পর তিনি কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহত সর্বশেষ মৌর্য শাসক কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহত সর্বশেষ শাসক ছিলেন বৃহদ্রথ। নেক্সট কোশ্চেন। কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন কোন সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে? কি কৌটিল্য আর চন্দ্রগুপ্ত মৌর্য এদের হাতে ধননন্দের, ঠিক আছে, বা নন্দদের পতন, এটা আমরা দেখতে পাই মুদ্রা রাক্ষস গ্রন্থে। নেক্সট চলে আসি যে অশোক ধর্মীয় আধিকারিকদের নিযুক্ত করেছেন, তাদের নাম কি? ধর্ম মহামাত্র। ধর্ম মহামাত্র হচ্ছে তাদের নাম। নেক্সট কোশ্চেন যে কোন মৌর্য সম্রাট প্রাচীন যুগে বাংলার অধিকাংশ অঞ্চল শাসন করেছিলেন? কোন মৌর্য সম্রাট প্রাচীন যুগে বাংলার অধিকাংশ অঞ্চল শাসন করেছিলেন? এখানে বিন্দুসার আছে, সমুদ্রগুপ্ত আছে, চন্দ্রগুপ্ত মৌর্য আছে, আর অশোক আছে। তো এখানে অ্যান্সারটা হবে অশোক। কেন? কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের পরে অশোক আর সামান্য একটু বিস্তার করেছিল, তো সেক্ষেত্রে তাহলে ওই জায়গাটা বড় অংশটা অশোকের কাছেই যাবে। অশোক হচ্ছে অ্যান্সার। যে মৌর্য সম্রাটের মৌর্য সম্রাট প্রাচীন যুগে বাংলার অধিকাংশ অঞ্চল শাসন করতো, তাহলে সেটা হবে অশোক। যেমন সমুদ্রগুপ্ত তো এমনি কাটা, তো এখানে মৌর্য সম্রাট বলেছে সেই কারণে, তাহলে অশোক হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 261 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার নাম দেবানাম প্রিয়দর্শী? এটা অশোক। অশোকের শেষ যুদ্ধ কোনটি? অশোক একটাই যুদ্ধ করেছিল জীবনে, সেটা কলিঙ্গ যুদ্ধ। সেই কলিঙ্গ যুদ্ধের এত ভয়াবহতার দেখে তিনি যুদ্ধ নীতি ত্যাগ করে দিয়ে শান্তির নীতি চালু করেছিলেন বা প্রবর্তন করেছিলেন। তো তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? কলিঙ্গ যুদ্ধ। নেক্সট চলে আসছে, আচ্ছা এখানে একটা জিনিস যেটা বলার, এখানে আশিরগড় দুর্গ জয় যেটা বলছে এটা কিন্তু আকবর, ঠিক আছে, অশোক আর আকবরের সাথে অনেক সময় গুলিয়ে যাওয়া হয়। প্রাচীন যুগে অশোক, মধ্যযুগে বা মুঘল যুগে আকবর। তো আকবরের যে শেষ যুদ্ধ সেটা হচ্ছে আশিরগড় জয়। আর আকবর সিংহাসনে বসছে পানিপথের যুদ্ধের মাধ্যমে। কলিঙ্গ যুদ্ধ এখানে দাঁড়াচ্ছে সম্রাট অশোকের শেষ যুদ্ধ। চলে আসুন নেক্সট কোশ্চেন। নিচের স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কোনটি দিল্লিতে অবস্থিত নয়? দিল্লিতে নয় বলেছে, অনেকগুলো আছে, কি গেটওয়ে অফ ইন্ডিয়া, আলাই দরওয়াজা, ইন্ডিয়া গেট, হুমায়ুনের সমাধি। এর মধ্যে কোনটা দিল্লিতে নয়, অর্থাৎ দিল্লির বাইরে কোনটা? এখানে দেখো আলাই দরওয়াজা, এটা তো কুতুব মিনারের কম্পাউন্ডের যে গেটটা সেটাই হচ্ছে আলাউদ্দিন তৈরি করেছিল গেটটা, সেই জন্য আলাই দরওয়াজা। ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট যে একটা দেখবে তোমরা, ইন্ডিয়া গেট বাসমতি রাইস এরকম বলে, ওই যে ছবিটা ইন্ডিয়া গেট, ওটা আছে দিল্লিতে। আর কি হুমায়ুনের সমাধি, এটাও আছে দিল্লিতে। তো গেটওয়ে অফ ইন্ডিয়া এটা কোথায় আছে? এটা কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া আছে মুম্বাইতে। তো ইন্ডিয়া গেট আর গেটওয়ে অফ ইন্ডিয়া এই দুটো পার্থক্য। গেটওয়ে অফ ইন্ডিয়া এটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত, আর ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত। এখানে বলা হয়েছে যে দিল্লিতে অবস্থিত নয় কোনটা, তাহলে মুম্বাই যেটা সেটা দিল্লিতে নয়, তাহলে সেটা গেটওয়ে অফ ইন্ডিয়া। আর ইন্ডিয়া গেট যে দিল্লিতে অবস্থিত যে ইন্ডিয়া গেট, সেটা কারা কবে তৈরি করেছে? এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সৈন্যরা যে ব্রিটিশদের সাহায্য করেছিল, তো সেই কারণে সেই যে শহীদ তাদের শরণার্থে এবং ব্রিটিশদের প্রথম বিশ্বযুদ্ধে জয়ের প্রতীক হিসেবে কিন্তু দিল্লিতে ইন্ডিয়া গেট ব্রিটিশরা কিন্তু তৈরি করেছিল। চলে আসি নেক্সট কোশ্চেন। মৌর্য সাম্রাজ্যের স্তম্ভের প্রতীক যা সিংহ প্রতীক নামে পরিচিত। মৌর্য সাম্রাজ্যে আমরা কি জানি যে আমাদের ভারতীয় যে রাজ প্রতীক, তাই তো, যে সিংহটা আছে, তো সেই যে সিংহটা সেটা কোথাকার যে স্তম্ভ, কারণ মৌর্যদের যে স্তম্ভগুলো ছিল, বিশেষ করে অশোকের যে স্তম্ভগুলো ছিল, সেই স্তম্ভগুলোর তো বিভিন্ন, মানে মাথাতে তো বিভিন্ন পশুর মূর্তি থাকতো, সেটা ওই কারণে বলছে এখানে স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে সিংহর যে মূর্তি, হাতি থাকতো, ঘোড়া থাকতো, হ্যাঁ সিংহ থাকতো। তো এবার স্পেসিফিক্যালি কোন মূর্তি, মানে কোথাকার যে স্তম্ভ, যেই স্তম্ভের মাথার উপরে সিংহের মূর্তি ছিল, যে সিংহের মূর্তিটা সরকারিভাবে কিন্তু এখন চিহ্ন হিসেবে গ্রহণ করা হয়, অশোক স্তম্ভ যেটা বলা হচ্ছে, তো সেটা হচ্ছে সারনাথে ছিল। সারনাথে কিন্তু
সিংহের প্রতীক ছিল। তো আমাদের কোশ্চেন মোটামুটি এতদূর পর্যন্তই হলো। মৌর্য সাম্রাজ্যের ওপর থেকে আমাদের কিছু এমসিকিউ আমরা আলোচনা করলাম। এই সমস্ত এমসিকিউগুলো কিন্তু তোমরা আমাদের কমিউনিটি সেকশানে গিয়ে মক টেস্ট আকারে কিন্তু দিতে পারবে। এটা বিহার এস্টেটের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ বিহার এস্টেটে কিন্তু মৌর্য সাম্রাজ্যের ওপর থেকে প্রশ্ন আসবে। তো ওই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমরা, অর্থাৎ এস্টেটকে লক্ষ্য রেখে কিন্তু আমরা এই এমসিকিউ এর যে প্যাটার্ন বা মক টেস্ট এটা কিন্তু তৈরি করেছি। তোমরা কমিউনিটি গিয়ে ওই মক টেস্টগুলোকে দিতে পারো, আর এমসিকিউ দেখার জন্য কিন্তু চ্যানেলটাতে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ।